এদিকে জসিমের মন মানসিক শারীরিক নির্যাতন তার আচরণে অতিষ্ঠ হয়ে এক প্রকার পালিয়ে বাসা থেকে আজ নিজের গ্রামে এসেছে ঋতু। দুপুর হওয়ায় মানুষজন কম রাস্তায়, তাই কারো চোখে পড়েনি ঋতুকে। দু একজন দেখেছে, তারা দেখেই নাক মুখ কুঁচকে ফেললো। সেদিকে পাত্তা না দিয়ে ক্লান্ত শরীরে ভাইয়ের বাসায় এসে দরজায় কড়া নাড়ল ঋতু। দরজায় বারবার ধাক্কার শব্দ কানে আসতেই বিরক্ত নিয়ে দরজা খুলল ঋতুর ভাবি মৌমিতা। দরজার ওপাশ থেকে ঋতুকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মৌমিতা। পা থেকে মাথা অব্দি ভালো করে পর্যবেক্ষণ করলো সামনে থাকা জীর্ণ শীর্ণ মানবীকে। এই ঋতু আর আগের ঋতুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ঋতু মৃদু হেসে বলল, কেমন আছো ভাবি? পরক্ষণে নাক মুখ কুঁচকে ফেলল মৌমিতা। ঘৃণিত দৃষ্টিতে চেয়ে রুষ্ট হয়ে বলল, তুমি এখানে কেন? ঋতু দরজার দিকে এগোতে এগোতে হাসি মুখে বলল, কেন আসতে পারি না নাকি? দেখি সাইড দাও, আমাকে ভিতরে ঢুকতে দাও ভাবি। মৌমিতা ঋতুকে গাড় ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, খবরদার আর এক পাও এগোবে না। যেখান থেকে এসেছো সেখানে যাও। তোমার মতো মেয়ের কোনো জায়গা হবে না আমার ঘরে। কোন মুখ নিয়ে এসেছো লজ্জা করছে না? আর তোর লজ্জা? জসিমের আদর ফুরিয়ে গিয়েছে নাকি মাগি? নাকি তোর শরীরের চাহিদা মিটে গেছে? আরো অকাদ্য ভাষা গালাগালি শুরু করে দিয়েছে মৌমিতা। ঋতু ছলছল চোখে করুণ দৃষ্টি নিক্ষেপ করলো ভাবির মুখের দিকে। কি হয়েছে মৌমিতা? এমন চেঁচাচ্ছ কেন তুমি? এদের কথা শুনে ঘর থেকে কথা বলতে বলতে বেরিয়ে আসলো ঋতুর ভাই রিয়ান। বোনের চেহারা দেখে মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে গেল তার। মুখ ঘুরিয়ে নিল বোনের থেকে। এই মেয়ে তাদের মান সম্মান নষ্ট করে সমাজের কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। তার মুখও দেখতে চায় না রিয়ান। ঋতু ভাইকে দেখে ভরসা পেল। আবেগ জড়ানো কণ্ঠে বলল, ভাইয়া। রিয়ান রেগে গেল। রাগী কণ্ঠে বলল, মৌমিতা, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে যেতে বলো এক্ষুনি। আমার কোনো বোন নেই, মরে গেছে সেই আগের ঋতু। এই মেয়েকে আমি চিনি না, এর মুখ যেন আমি কোনোদিন না দেখি। বলেই ভিতরে চলে গেল রিয়ান। মৌমিতা স্বামীর এমন আচরণে বেশ খুশি হয়েছে। বিজয়ী একটা হাসি দিল তিনি। ঋতুকে বেঞ্চি কেটে মুখের উপরে দরজা লাগিয়ে দিল। ঋতুর চোখ দিয়ে বৃষ্টির ন্যায় অশ্রুকণাগুলো চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে। আজ তার কান্না কারো চোখে পড়ে না। অথচ একটা সময় ঋতু ছিল সবার আদরের। সেই মানুষগুলোই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু মানুষ না, ঋতুর মনে হচ্ছে গোটা পৃথিবীটাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভাইভাবির অপমানে বিষণ্ণ মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঋতু। রাস্তার মধ্যেই শুনতে পেল আদিবের জন্য মেয়ে ঠিক করছে তার মা। এমন কথা কর্ণকহরে পৌঁছাতে হৃদয়টা রক্তাক্ত হচ্ছে ঋতুর। না না, আদিব অন্য কারো হতে পারে না। যেমন করেই হোক আদিবের কাছে একটু আশ্রয় ভিক্ষা চাইবে সে। প্রয়োজনে হাত পায়ে ধরে ভিক্ষা চাইবে। শুধু একটু আদিবের প্রশান্ত বুকে মাথা রেখে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। দুপুরের খাবার খেয়ে আস্তে ধীরে হেঁটে হেঁটে নিজের দোকানের দিকে যাচ্ছিল আদিব। রাস্তার মধ্যে হুট করেই কেউ এসে পিছন থেকে তার হাত ধরে ফেললো। এমন ঘটনায় চমকে উঠল আদিব। পরক্ষণে চিরচেনা সেই কণ্ঠে আদিব নামটি পূর্ণকহরে পৌঁছাতেই হকচকিয়ে উঠল সে। মুহূর্তেই পা জোড়া যেন বরফের মতো জমে গেল তার। এটা কি তার শোনার ভুল ছিল নাকি সত্যি? নিশ্চিত হতে শব্দের উৎসাহ খুঁজতে পিছনে ঘুরতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তার। দৃষ্টিতে যেন ঘৃণা উপচে উপচে পড়ছে। এই মানুষটাকে এখানে মোটেও আশা করেনি সে। মুহূর্তেই পুরনো রাগ, ক্ষোভ, ঘৃণা মিলেমিশে একাকার হয়ে মাথা চাপা দিল তার। নিজের হাতটা এক ধাক্কা ছাড়িয়ে নিয়ে 2 কদম পিছিয়ে গেল সে। ঋতুর দিকে একটি বার অব্দি তাকালো না। পরক্ষণে উল্টো পথে হাঁটা দিল সে। রাস্তার মধ্যে বসে সিনক্রেট করতে চাচ্ছে না সে। তার থেকে ভালো এখান থেকে দ্রুত চলে যাওয়া। মন থেকে একবার মুছে গেলে তার ছায়াটা সহ্য হয় না অপর মানুষটার। আদিবেরও এই মানুষটার সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে, তীব্র ঘৃণা হচ্ছে। এই নারী তার কেউ না, সে অন্য কারো অধিকার। আদিবের এমন আচরণে মন ক্ষুণ্ণ হলো ঋতুর। অজানা এক অভিমান বাসা বাঁধল হৃদয় গহীনে। তার আদিব এমন করে বদলে গেল কি করে? চোখ দুটো ছলছল করছে তার। পরক্ষণে নিজের করা অন্যায়ের জন্য অনুশোচনার অনলে দগ্ধ হচ্ছে ভিতরটা। এটাই তো তার প্রাপ্য। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো ঋতু। ঋতুর ভাবনার ভিতরে লম্বা লম্বা পা ফেলে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে আদিব। ঋতু এক প্রকার দৌড়ে গেল আদিবের কাছে। মৃদু চেঁচিয়ে বলল, আদিব, যেও না আদিব, আমাকে তোমার সাথে নিয়ে যাও প্লিজ। আমাকে একটু শান্তি দিবে। এই মনটা যে বড্ড ক্লান্ত। আমার কর্মের ফল আর বহন করতে পারছি না আমি। আমাকে একটু এবার অন্তত শান্তি দাও আদিব, আমি একটু শান্তি চাই। ঋতুর কণ্ঠে ছিল নিদারুণ অসহায়ত্বতা, যা অপর মানুষটি শুনেও শুনল না।
তার মনে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যত প্রিয় মানুষ হোক না কেন, একবার মন থেকে উঠে গেলে দ্বিতীয়বারের মতো আর বসানো যায় না। অবিশ্বাস একবার মনের দরজা কড়া নাড়িয়ে হাতছানি দিলে তার অসহায়ত্ব তখন নিছক ছলনা মনে হয় অপর মানুষটির নিকট। ঋতু পুনরায় আদিবের ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ঋতুর এমন আচরণে পুরনো রাগ মাথায় ভয়ঙ্করভাবে দাউ দাউ করে জ্বলে উঠল আদিবের। ঋতুর স্পর্শ যেন তার শরীর জাকিয়ে গিনগিন করে উঠল। নিজের হাত ছাড়াতে ছাড়াতে আদিব দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর রাগী কণ্ঠে বলল, খবরদার, পুনরায় আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এর ফলাফল মোটেও ভালো হবে না আপনার জন্য। ঋতু বলল, আদিব, দয়া করে আমার কথাটা একটা বার শোনো, আমাকে একটি বার সুযোগ দাও প্লিজ। আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আর একটা সুযোগ দাও আদিব, আমি তোমার পায়ে পড়ি। ঋতু চোখের জল ফেলতে ফেলতে কথাগুলো বলেই সত্যিই আদিবের পা জড়িয়ে ধরল। আদিব বলল, পা ছাড়ুন প্লিজ, আমি আপনার কথা মোটেও শুনতে চাচ্ছি না ঋতু। আপনি আগে আমার কাছের কেউ থাকলেও বর্তমান আপনি অন্য কারো স্ত্রী। অন্যের জিনিস হস্তক্ষেপ করার স্বভাব আপনার থাকলেও নিশ্চয়ই আমার নেই। কিছু ভুলের কখনো ক্ষমা করা যায় না। আর রইল আপনার মেয়ের কথা, আমার মেয়ের মা বাবা দুজনই আমি। এতদিন যখন সামলাতে পেরেছি মেয়েকে, অবশ্য বাকি জীবনও পারবো। আমি বেঁচে থাকতে কখনো মেয়ের মাকে প্রয়োজন হবে না আশা করছি। আপনার এসব চিন্তা করতে হবে না খামোখা। যদি চিন্তাই হতো অন্তত এত কিছু করার আগে একবার হলেও ভাবতেন। এখন আর এইসব ভেবে লাভ কি বলুন? আপনি আপনার নতুন সংসার নিয়ে ভালো থাকুন, শুধু শুধু ঝামেলা না করে এখান থেকে চলে যান দয়া করে। ঋতু বলল, না না, আমি যাব না। আমি তোমাকে ভালোবাসি আদিব, আমি আমার ভুল বুঝতে পেরেছি আদিব। আমি অন্য কাউকে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো ক্ষমা করো। আমি একটু শান্তি চাই, তোমার সাথে বাঁচতে চাই, তোমার কাছে একটু আশ্রয় চাই আদিব, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কি নিষ্পাপ ছিল সেই চাওয়া! আহা, এই চাওয়ার মধ্যে ছিল না কোনো ছলনা, কণ্ঠে ছিল মানুষটিকে হারানোর অসহায়ত্ব। প্রিয় মানুষটিকে হারানোর ভয়, সময়ের মূল্যায়ন না করে অসময়ের চাওয়া আদৌ কি পূর্ণতা পায়? উফ, পায় না। সঠিক সময়ে নিজের করা কর্মগুলোর দিকে লক্ষ্য রাখতে হয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বিবেকে সচল রাখতে হয়, তবেই জীবনে সার্থকতা মিলে। না হয় নিজের করা ঘৃণিত কর্মের জন্য আজীবন মানুষের কাছে প্রতিনিয়ত হাসির পাত্র হয়ে মরতে মরতে বাঁচতে হয়। প্রিয় মানুষের প্রতি বিশ্বাসে একবার ভাঙন ধরে গেলে তখন সে সত্য কথা বললেও সেখানে অবিশ্বাসের ছোঁয়া লেগে যায়। বিশ্বাস হলো মাটির পুতুলের মতো, ভাঙার পরে সেটা জোড়া দিলেও ভাঙার দাগটা ঠিকই থেকে যায়। তেমনি ঋতুর আবেগী কথা শুনেও হৃদয়ে এতটুকু দয়া হলো না আদিবের। সে শব্দ করে হাসলো, পরক্ষণে কণ্ঠে তাচ্ছিল্য সুরে টেনে বলল, ভালোবাসা, তুমি বোধহয় জানো না আমি আর সেই আগের আদিব নেই। বাস্তবতা আমাকে অনেক শিখিয়েছে, আমিও মানুষ চিনতে শিখেছি। আসলে দোষটা তোমার ছিল না, আমি ভুলেই গিয়েছিলাম সবাই সবকিছুর যোগ্য নয়। যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল তার চেয়ে অধিক ভালোবেসেছি বলেই হয়তো তুমি আমার ভালোবাসার মূল্য বুঝতে পারোনি। আমি অনিয়মের নিয়ম ভেঙে তোমাকে ভালোবেসেছি, আর তুমি সেই ভালোবাসাকে নিয়ম করেই অবহেলা করেছো। আসলে প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে আমরা কেউই সেটার মূল্যায়ন করি না। তাই যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক কোনো কিছুই করা উচিত না। সেটা ভালোবাসা হোক বা কেয়ার, রেসপেক্ট, ট্রাস্ট, যাই হোক না কেন। এখন আমিও আমার মতো করে ভালো থাকতে শিখে গিয়েছি। মেনে নিয়েছি কঠিন বাস্তবতা, মেনে নিয়েছি নিয়তিকে। আমার লাইফে বিশ্বাসঘাতকদের প্রবেশ করা নিষিদ্ধ। ঋতু অবাক হয়ে শুনছিল আদিবের কথাগুলো। আজ এই আদিবের মধ্যে কতটা পরিবর্তন ঋতু মানতেই যেন পারছে না। হৃদয়ের আশার আলোটুকু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। স্তব্ধ হয়ে ছহির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। তার কান্না থেমে গেল। আদিবের পা থেকে হাতের বাঁধনটা ছুটে গিয়েছে। আদিব মুহূর্তে অন্যদিকে মুখ রেখে সরে দাঁড়িয়ে পুনরায় আবার বলল, ভাগ্যক্রমে আমাদের আবার দেখা হলো। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা এটাই যেন শেষ দেখা হয়। তবে শেষবারের জন্য তোমার কাছে একটাই অনুরোধ থাকবে, তা হলো মিথ্যা কথা বলা বন্ধ করো। কারণ এই মিথ্যার কারণে তোমার আমার মাঝে এতটা দূরত্ব। এই মিথ্যার কারণে তোমার আমার পথ আলাদা। মিথ্যার কারণেই আমাদের বিচ্ছেদ হওয়া। এই মিথ্যার কারণে শুধু আমাদেরই না, হাজারো সম্পর্কের বিচ্ছেদ হয়। আর আমি চাই না এই মিথ্যার কারণে তোমার পরবর্তী সম্পর্কে বিচ্ছেদ নেমে আসুক। আমি চাই না অবিশ্বাসের আগুনে তোমাদের সম্পর্কটা পুরো ছাই হোক। তুমি বলেছিলে ভালোবাসি, আমি বিশ্বাস করেছি। তোমার নানান রকমের মিথ্যা জেনেও আমি সুযোগ দিয়েছি। তবে সুযোগ একবার দেয়াটা ঠিক আছে, কিন্তু বারবার দেয়া বোকামি।
আর ভুল তো মানুষই করবে, কিন্তু যে ভুল জেনে শুনে বারবার করা হয় সেটাকে ভুল বললে নিঃসন্দেহে মূর্খতা করা হবে। তাই আমিও পারলাম না আরেকবার সেই ভুলকে প্রশ্রয় দিতে। আদিব আর এক মুহূর্ত দাঁড়ালো না, পা বাড়ালো নিজের গন্তব্যে। ঋতু রাস্তার উপর বসে আদিবের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। এদের এতক্ষণে চিৎকার চেঁচামেচি কান্নার শব্দ শুনে গ্রামের কিছু মানুষ ঋতুর নিকট এসে জড়ো হলো। আদিব ও ঋতুর পাশাপাশি গ্রাম হবার কারণে অনেকেই তাদের বিষয় অবগত। ঋতুকে এখানে এই অবস্থা দেখে কারো মনে সামান্য দয়া হলো না, উল্টো সবাই ছিছি করছে। যে যা পারছে মন্দ কথা শোনাতে বলল না। এক বয়স্ক মহিলা তো তাকে দেখে আঁচল দিয়ে নিজের মুখ ডেকে নিল, যেন ঋতুকে নিজের চেহারাটা দেখানো অমঙ্গল। মানুষজনের কথা কানে আসতেই আদিব পিছনে ফিরে তাকালো। ঋতুকে কিছু মানুষ ঘিরে ধরেছে, সেদিকে পাত্তা দিল না আদিব। পরক্ষণে কোথা থেকে যেন আদিবের এক দুঃসম্পর্কের চাচি এসে তাকে হাঁক ছেড়ে ডেকে জিজ্ঞেস করলো, আদিব বাবাজি এইখানে কি হইছে? এই অপাইয়া মাইয়া এখানে আইলো কেমনে? আদিব বলল, তেমন কিছু হয়নি চাচি, আমি দোকানে যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার, আমি আসি এখন। ব্যস্ততা দেখিয়ে দ্রুত চলে গেল আদিব। এখানে এক মুহূর্ত সে থাকতে চায় না, তার যেন দম আটকে যাচ্ছে। আজ আর দোকানে মন বসবে না তার। নিরিবিলি একটা জায়গায় একান্ত সময় কাটানোর জন্য নদীর দিকে এলোমেলো পায়ে হাঁটছে। পুরো ক্ষতগুলো জাগ্রত হচ্ছে বারবার। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে এলোমেলো ভাবে বলল, জীবনে বহু কিছু হারিয়েছি, কিছু ইচ্ছায় তো কখনো অনিচ্ছায়। আজ তোমায় হারানোটা ছিল আমার ইচ্ছারই একটা অংশ। আমাকে আগলে নিয়ে যত্নে ভাঙতে চাওয়া মানুষটাকে আমি আমার জীবন থেকে খারিজ করলাম। একবার ছেড়ে যাওয়া মানুষগুলো আবারও ফিরতে চাইবে, আদৌ তাদের সাথে পুনরায় কি জীবন বাঁধা যায়? উত্তরটা হবে না। কিছু কিছু মানুষকে কখনোই দ্বিতীয়বার ক্ষমা করা যায় না, কখনোই না। আদিবের চাচি বুঝলো আদিব কিছু লুকাচ্ছে তার থেকে। মুহূর্তে উনি ঋতুকে ধাক্কা দিয়ে বলল,